ঘাড়ে ব্যাগ, গলায় ফিতা, বগলে সস্তা দামের একটি মাইক্রোফোন, হাতে ট্রাইপড আর কোনোরকম ভাঙাচোরা মোবাইল ফোন, আর তাতেই হয়ে গেছেন গণমাধ্যম জগতের সিনিয়র সাংবাদিক। যেন মন চাইলেই খুব সহজেই সাংবাদিক হওয়া যায়। শার্ট প্যান্ট ইন করে হাতে একটি মোবাইল ফোন নিলেই আমি সাংবাদিক। দেখতে পাচ্ছেন দর্শক, ভুয়া সাংবাদিক, একজন ভুয়া সাংবাদিক, যিনি সাংবাদিক পরিচয়। আপনি একজন সাংবাদিক, আপনি ভুয়া সাংবাদিক বাংলাদেশের। বাস্তবতা এখন এমন এক বিব্রতকর জায়গায় এসে দাঁড়িয়েছে, যেখানে পবিত্র ও দায়িত্বশীল এই পেশাটি কিছু নামধারী ব্যক্তির কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে। জাতীয় প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি কিংবা বিভিন্ন জনসমাবেশ, যেখানে মানুষের ভিড়, সেখানেই হাজির এই তথাকথিত সাংবাদিকরা। উনি সাংবাদিক পরিচয়ে টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে এবং মানুষকে এক প্রকার বাধ্য করে টাকা নিচ্ছে সে। মাইক্রোফোন মানুষের মুখের সামনে ধরে ভাঙাচোরা মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর সে সাক্ষাৎকার প্রকাশের নামে দাবি করা হয় চা নাস্তা খরচ। আপনি চেয়ে নিয়েছেন। কেউ দিতে না চাইলে এক প্রকার চাপ দিয়ে টাকা আদায় করা হয়। যেন প্রকাশ্য দিবালোকে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চলছে চাঁদাবাজির এক নীরব মহোৎসব। আমাদের কাছে রেকর্ড আছে, আপনি টাকা কেন নিচ্ছেন? একজন গণমাধ্যম কর্মী, না, আপনাদের জন্য মূলধারা সাংবাদিকদের অপমানিত হতে হয়। এমনই এক ব্যক্তির নাম মোহাম্মদ ইলিয়াস হোসেন, যিনি জে টেলিভিশন ও যুগ যুগান্তর পত্রিকার ঢাকা মহানগর প্রতিনিধি। যুগ যুগান্তর নিবন্ধন আছে আপনার? আছে। নিবন্ধন নাম্বার কত? আপনার সমাধান লাগে কথা বলে, সমস্যা নেই। শুধু এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুফাতো ভাই। তারেক জি আমার ফুফাতো ভাই হয়। মাননীয় প্রধানমন্ত্রী উনিকে কি হন বললেন আপনার? ফুফাতো ভাই। অথচ বাস্তবতা ভিন্ন। মাত্র 2 বছর আগেও তিনি শেয়ার বাজারে কাজ করতেন, যেখানে টাকা লোকসান হওয়ার পর জীবন জীবিকার তাগিদে তথাকথিত সাংবাদিকতায় যুক্ত হন। আমি অবাক হয়ে এখানে ঢুকছি, কারণ আমি শেয়ার বাজারে 24 লাখ টাকা লস দিয়েছি। যা টাকা ছিল আমার জীবনে সব আমি শেয়ার বাজারে লাগাইছি। 45 টাকা শেয়ার আমার 10 টাকাও গেছে, আমার 24 লক্ষ টাকা লস দিয়েছি আমি। তার নিজের ভাষায় এই পেশা নাকি সবচেয়ে সহজ এবং আরামদায়ক। হাতে একটি মোবাইল থাকলেই নাকি ভালো আয় করা যায়। নিজের সম্পাদকের কাছ থেকে মাত্র 5 থেকে 7 দিনের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়েই তিনি নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে দাবি করেন। সাংবাদিকতা সার্কুলার এগুলো তো 1 সপ্তাহ 10 দিন 15 দিন ট্রেনিং দিলে এটা শিখে যায়। এটা তো আর এটা শিখে যায় না। কয়দিনের ট্রেনিং করছিলেন, কোথা থেকে করছিলেন? ট্রেনিং আমি সম্পাদক আমাকে বলছে কিভাবে ক্যামেরা চালাতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে কি করতে হবে। সম্পাদক শিখাই দিয়েছে আপনার ট্রেনিং, একেবারে সরাসরি সম্পাদক। সাংবাদিকতায় তার অভিজ্ঞতা প্রায় 2 বছর হলেও বয়স 47 হওয়ায় নিজেকে সিনিয়র বলতেও দ্বিধাবোধ নেই। কিন্তু এই সিনিয়রিটির আড়ালে যেই কর্মকাণ্ড চলছে তা শুধু অনৈতিক নয়, পুরো পেশাটাকেই কলুষিত করছে। মানুষের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার পর টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তার জবাব আরও বিস্ময়কর। সংসার তো চালাতে হবে, অফিস থেকে আমাদের কোনো বেতন দেওয়া হয় না, আমরা জোর করে নিই না, মানুষ খুশি হয়ে দেয়। এটা এক প্রকার সম্মানই। আমি যেখানে চাকরি করি এখানে কোনো বেতন দেয় না, এটা হয়তো সম্মানিত দিচ্ছে, সবাই নিচ্ছে, অথবা অন্য কেউ নিচ্ছে, এইভাবে। ও আচ্ছা, মানে একেবারে সম্মান নিচ্ছেন, ওরা আপনাকে সম্মান করছে এমন কিছু? ওরা সম্মান নেই, ওদের কাছে আমরা তো টাকা চাই না। তিনি আরও দাবি করেন তিনি একা নন, এমন আরও অনেকে আছেন। এমনকি তার কথাই অফিসে টাকা না দিলে নাকি ভিডিও প্রকাশও করা হয় না, আর যা আয় হয় তার অর্ধেক দিতে হয় অফিসকে। কোনো নির্দিষ্ট বেতন না থাকায় এই আয় একমাত্র উপার্জন। বেতন দেয় না, এমনকি এরা লিঙ্ক দিতে গেলে আমার পকেট থেকে পয়সা দেওয়া লাগে। মানে ব্যাপারটা হচ্ছে যে ভিডিওগুলো দেন অফিসে, সেটা আবার যদি আপনি টাকা না দেন ওইটা করে দেয় না নাকি? না দেয় না। 100 টাকা আমার টাকা খাওয়ার জন্য দিছে, ওইখান থেকে ওরে 50 টাকা আমি কি দিয়ে দিতে হবে, তাইলে ওই লিঙ্কটা দিবে। ও মানে অফিস, মানে আপনি 100 টাকা নিলাম, 200 টাকা পাইলাম, ওরে 100 টাকা দিয়ে দিতে হবে। মানে অর্ধেক আবার অফিসকে ভাগ দিতে হবে, ওটা এমন। এদিকে বিষয়টি নিয়ে জে টেলিভিশন ফেসবুক পেজের ব্যবস্থাপনা পরিচালক এবং যুগ যুগান্তর অনলাইন পোর্টালের সম্পাদকের কাছে জানতে চাইলে তারা সরাসরি অভিযোগ অস্বীকার করেন। আমি পত্রিকার সম্পাদক এমএসকে দিয়ে বলছিলাম। আর জে টেলিভিশনের কি হন আপনি? ব্যবস্থাপনা পরিচালক। ব্যাপারটা হচ্ছে যে আপনার জে টেলিভিশনের বুম ব্যবহার করে গণমাধ্যম কর্মীদের নাম ভাঙিয়ে মানুষের কাছে সাক্ষাৎকার নিয়ে টাকা নেওয়া হচ্ছে। আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন এবং আপনার যারা? আমি এই ব্যাপারটা এখন আমার কাছে আসেনি, আমি এই ব্যাপারে জানি না। আচ্ছা, আপনার কাছে যদি ভিডিও পাঠায় আপনি কি দেখতে পারবেন এবং আপনি কি? আমার দেখার প্রয়োজন নাই বলে আমি মনে করি। শুধু তাই নয়, অভিযোগের বিষয়ে প্রশ্ন তোলায় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। সাংবাদিক ইলিয়াস সাহেব আপনাকে বলেছে যে আপনি নাকি
আপনি একজন পত্রিকা সম্পাদককে এভাবে গালাগালি করতে পারেন? আমি গালি রাস্তার সাংবাদিক, আমি যে রাস্তায় তোকাই সাংবাদিকদের নরম। আপনার সাংবাদিক বলছে যে আমাকে বেতন দেয় না, উনি আমাকে টাকা ছাড়া আমার নিউজ পাবলিশিং ফোন দিতে পারেন। তার এমন আচরণ স্পষ্ট হয়ে ওঠে গণমাধ্যমের ন্যূনতম নৈতিক ও দায়বদ্ধতার প্রতিও তার কোনো সম্মান নেই, যা একজন সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের কাছ থেকে কখনোই প্রত্যাশিত নয়। গণমাধ্যম যেখানে সত্য তুলে ধরার এক মহৎ মাধ্যম, সেখানে এমন কিছু অসাধু মানুষের কারণে পুরো পেশাটাই আজ প্রশ্নের মুখে। লজ্জাশরম ও আত্মমর্যাদাকে উপেক্ষা করে তারা ব্যবহার করছে সাংবাদিক পরিচয়কে ব্যক্তিগত স্বার্থে। এরা তাহলে মাল্টিমিডিয়ারই সাংবাদিক বলছে কেন? এরা ভাই সাংবাদিক না, এরা হলো স্বার্থান্বেষী ব্যক্তি। স্বার্থান্বেষী ব্যক্তিরা হচ্ছে তাদের স্বার্থ হাসিলের জন্য তারা বিভিন্ন পেজ খুলেছে এবং এটা নিয়ে তারা কন্টেন্ট বানাচ্ছে, এবং এই কন্টেন্টটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোনো একটা ব্যক্তিকে টার্গেট করে তাকে হেয় প্রতিপন্ন করবে অথবা তার বিরুদ্ধে কিছু প্রোপাগান্ডা ছড়াবে এবং তাকে তারা জিম্মি করে তার কাছে অর্থ নিবে। ঘটনাটি ঘটে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে। বিএনপির কেন্দ্র কার্যালয় নয়াপল্টনের সামনে হাজারো মানুষের সমাগমে নেতাকর্মীদের সাক্ষাৎকার নেওয়ার পর চাঁদা দাবি করার সময় কয়েকজন প্রকৃত সাংবাদিক তার ভিডিও ধারণ করে এবং প্রশ্ন তোলেন, কেন সাংবাদিকতার নাম ব্যবহার করে টাকা নেওয়া হচ্ছে। প্রশ্নের মুখে পড়েই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন, যেন চোর ধরা পড়েছে। সে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, তাকে প্রশ্ন করায় সে পালিয়ে যাচ্ছে। এই ভাই, পালাচ্ছেন কেন আপনি? যদিও নিজের মুখেই স্বীকার করেন তিনি চা খাওয়ার জন্য টাকা নিয়েছেন এবং তা নাকি স্বেচ্ছায় দেওয়া হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং এক পর্যায়ে তিনি সেখান থেকে সরে পড়েন। আরে ভাই, আমি চা খাওয়ার জন্য দিছে, এটা কোন ধরনের কথা হলো? এই সমাবেশে এসে আপনি এই কাজটা কেন করবেন? আচ্ছা আজকে তো এটা দলের তো বদনাম। কিন্তু এখানেই শেষ নয়। পরবর্তীতে নিজের ফেসবুক লাইভ এসে যারা তাকে প্রশ্ন করেছিলেন সেই সাংবাদিকদের বিরুদ্ধে উল্টোপাল্টা অপপ্রচার শুরু করেন। অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই একত্রিত হয়ে এদেরকে ধরুন এবং কি এদেরকে মাঠ দিয়ে জনগণের হাতে তুলে দিন। তাদের ইউটিউবার ও ফেসবুকার বলে কটাক্ষ করেন, এমনকি তাদের বিরুদ্ধে থানায় মামলাও করেন। কিছু ইউটিউবার এবং ফেসবুকার ভুয়া সাংবাদিক, এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি। শুধু তাই নয়, দেশের পত্রের মাল্টিমিডিয়া রিপোর্টার তাহসিনকে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দেখা যায়। এই ধরনের ভুয়া ও চাঁদাবাজ সাংবাদিকতা যদি বন্ধ না হয়, তাহলে খুব শীঘ্রই সাধারণ মানুষের আস্থা পুরো গণমাধ্যমের উপর থেকেই উঠে যাবে। তাই এখনই সময় আইনের আওতায় এনে এসব অসাধু ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলো আরও সক্রিয় হতে হবে, যাতে মহান পেশার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। গণমাধ্যম কোনো ব্যবসা নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর, সত্য প্রকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্ম যেন কিছু অসাধু মানুষের কারণে কলুষিত না হয়, সেটিও নিশ্চিত করাই এখন সময়ের দাবি। সাংবাদিকদের বলা হয় রাষ্ট্রের দর্পণ, কিন্তু এই সাংবাদিকতার মতো একটি গুরুত্বপূর্ণ পেশাকে বর্তমানে যে পারছে সেই কিন্তু একটি ফেসবুক পেজ খুলে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। তারা বিভিন্ন জায়গা থেকে আইডি কার্ড ক্রয় করছে, আইডি কার্ড ক্রয় করে তারা এই পেশাটাকে একদম তলানিতে নিয়ে গেছে। আমরা যারা মূলধারায় কাজ করি, আমরা আসলে অনেক সময় অনেক কিছু করতে পারি না। যেমন অনেক ইউটিউবাররা তারা আমাদের সাথেই আসে পলিটিক্স বিটে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ এরিয়াতে তারা আমাদের সাথে মিশে যায়। তো সেক্ষেত্রে তাদেরকে চিহ্নিত করা যায় না। এক্ষেত্রে দেখা যায় যে ঢাকার যে জাতীয় প্রেস ক্লাব, বিএনপির পার্টি অফিস বলেন বা যে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে তারা বিভিন্ন সময় টাকা নেয় বক্তব্য নেওয়ার মাধ্যমে। সাংবাদিকতার পরিচয় দিয়ে যারা চাঁদাবাজি করছে, ক্রাইম করছে, তার হাউজের বা তার পত্রিকার সে নাম বলতে পারছে না। আপনি আইন তৈরি করেন আজকে থেকে যে সাংবাদিক হতে হলে সে সাংবাদিক ডিপার্টমেন্টের শিক্ষার্থী হতে হবে, অন্যথায় সাংবাদিকতায় তার 2-4 বছরের নিবন্ধিত প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা থাকতে হবে। এই নীতিমালা না করলে সাংবাদিকরা তাদের সাংবাদিকতা হারিয়ে ফেলবে। প্রত্যেকটা হাউজের যে আসলে এই তাদের সিস্টেমগুলো রয়েছে, যেটাকে আমরা এডিটোরিয়াল পলিসি বলছি, এই পলিসি মেনে যখন আপনারা কাজ করব, তখন কিন্তু এই নীতি নৈতিকতার জায়গাটা কিন্তু থাকবে। আসসালামু আলাইকুম, আমি খন্দকার তাহসিন, মাল্টিমিডিয়া রিপোর্টার, দৈনিক দেশের পত্র। যার ভিডিও করা হয়েছে, অর্থাৎ ভুয়া সাংবাদিক পরিচয় যাকে ধরা হয়েছিল, তার নাম হচ্ছে ইলিয়াস। তো আমি যদি বলি যে তার আইডিতে, ফেসবুক আইডির নাম দেওয়া হচ্ছে ইলিশ হোসেন, তার আইডির নাম দেওয়া ইলিশ হোসেন, স্পেলিংটাও তিনি ঠিকমতো লিখতে পারেন না। এবং তিনি আজকে, আমি যেটা দেখে সবথেকে বেশি অবাক হয়েছে এবং হাসবো না কাঁদবো বলছিলাম, যে আমার একটি ছবি তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন এবং আইডিতে পোস্ট করে তিনি লেখেন যে এই ভুয়া ইউটিউবার সন্ত্রাসী চাঁদাবাজকে পুলিশের হাতে ধরিয়ে দিন, যে কিনা সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেনকে ভুয়া সাংবাদিক বলে অপমান করেছে। অর্থাৎ একজন ভুয়া সাংবাদিককে ভুয়া বললেও দোষ। বিষয়টা হচ্ছে এমন, আমি একটি সুনামধন্য প্রতিষ্ঠানে কাজ করছি, দৈনিক দেশের পত্র, এবং সেই পত্রিকার আমি মাল্টিমিডিয়া রিপোর্টার।
এবং সেদিন আমি অ্যাসাইনমেন্টে ছিলাম এবং স্বচক্ষে আমি তাকে দেখেছি যে তিনি চাঁদাবাজি করছিলেন এবং টাকা নিচ্ছিলেন, এবং সেই চিত্রটিও কিন্তু ব্যাপক পরিমাণে আলোচনা এবং সমালোচনা সৃষ্টি করেছে। এক পর্যায়ে সেই ভুয়া সাংবাদিক, দুঃখিত, সেই সুনামধন্য সাংঘাতিক তিনি কি বলেন একটু শোনেন আপনারা। আমি আপনাকে বলছি, আপনি আমাকে একটা ভালো চাকরি দেন, তাইলে আমার আর কোনো সমস্যা থাকবে না, ইনশাল্লাহ আমি ভালোভাবে চলতে পারবো। এই ভুয়া সাংবাদিক তিনি বলেছেন যে আমাদের মাল্টিমিডিয়া ইনচার্জকে যে আমাকে একটা ভালো চাকরি দেন, তাহলে আমি আসলে ভালোভাবে চলতে পারবো। অর্থাৎ তিনি আসলে যে মাথায় সমস্যা না আসলে কি সমস্যা সেটা আমরা জানি না যদিও বা, কিন্তু এই যে অপপ্রচারগুলো করছে, আমি বলতে চাই সবশেষ আসলে বৃষ্টি পড়ছে, সব মিলিয়ে আমি যদি বলি যে একটি সাইবার বুলিংয়ের মতো তিনি অপরাধ করেছেন। আমার সম্পর্কে বা আমার প্রতিষ্ঠান সম্পর্কে তিনি একটি ভুল তথ্য ছড়িয়েছেন এবং আমাকে ভুয়া সাংবাদিক আখ্যা দিয়েছেন। দিন শেষে সবাই জানে আসলে ভুয়া সাংবাদিককে, এবং আমার যারা সহকর্মী রয়েছেন তারা তো আমাকে চেনেনি।